আজকের ক্লাসে আমরা মৃত্তিকা পরিলেখ এবং বিশেষ প্রক্রিয়াগুলি সম্বন্ধে আলোচনা করব। মৃত্তিকা পরিলেখ কী বা কাকে বলে তা সম্বন্ধে তোমরা আগেই জেনেছ। আজকে এই মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল কীভাবে সৃষ্টি হচ্ছে তার বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আরেকবার জেনে নাও যে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল কাকে বলে। মাটি সৃষ্টিকারী উপাদানগুলি এবং প্রক্রিয়াগুলি সম্মিলিতভাবে মাটিকে কতগুলি বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে। এই বৈশিষ্ট্য অনুযায়ী মাটিকে কয়েকটি স্তরে ভাগ করা হয়, উলম্বভাবে কয়েকটি স্তরে ভাগ করা হয়। এই স্তরগুলিকে একত্রে বলা হয় মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। এই সয়েল প্রোফাইল পড়তে গিয়েই আমরা আগে ক্লাসে বিভিন্ন মৌলিক প্রক্রিয়াগুলি সম্বন্ধে জেনেছিলাম। এই মৌলিক প্রক্রিয়াগুলি হলো হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। এই মৃত্তিকা পরিলেখে আবার কতগুলি স্তর লক্ষ্য করা যায়, তাকে মৃত্তিকার হরাইজনও বলা হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত এক একটি পাতলা অথচ সুস্পষ্ট বিভাজিত অংশকে মাটির হরাইজন বা স্তর বলা হয়। এই স্তরগুলি পৃথক পৃথক ভৌত রাসায়নিক উপাদান এবং জৈব পদার্থে পূর্ণ থাকে। সুতরাং বৈশিষ্ট্য অনুযায়ী স্তরগুলিকে নামকরণ করা হয়েছে। এখানে ইংরেজি অক্ষর দিয়ে স্তরগুলিকে চিহ্নিত ও শনাক্ত করা হয়েছে। একমাত্র পরিণত মৃত্তিকা পরিলেখেই সমস্ত স্তরগুলি লক্ষ্য করা যায়। এখানে আমি দুটো টার্ম ইউজ করলাম, এক সয়েল প্রোফাইল, দুই সয়েল হরাইজন। দুটো একই রকম শুনতে হলেও এদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটি হলো বিস্তারগত। মৃত্তিকা পরিলেখে মাটির গভীরে আদিশিলা থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিভিন্ন স্তরের উলম্ব প্রচ্ছদ হল পরিলেখ। অপরদিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত স্বল্প বেধ সম্পন্ন পাতলা অথচ সুস্পষ্ট এক একটি বিভাজিত অংশ হল মৃত্তিকা স্তর। দ্বিতীয় পার্থক্য হল গঠনগত। মৃত্তিকা স্তর বা হরাইজন গঠিত হয় মৌলিক প্রক্রিয়াগুলির সাহায্যে। এই প্রক্রিয়াগুলো যেগুলো আমরা দেখেছি, হিউমিফিকেশন, এলুভিয়েশন, ইলুভিয়েশন ইত্যাদি। অপরদিকে মাটির পরিলেখ গঠিত হয় মৃত্তিকা স্তর গঠনের ওপর এবং স্তরের স্থায়িত্বের ওপর ভিত্তি করে। 3 নম্বর হলো গভীরতা। মৃত্তিকা পরিলেখে সব স্তরের গভীরতা বা বেধকেই নির্দেশ করছে, অর্থাৎ সব স্তরের গভীরতা বেধ নিয়ে মৃত্তিকা পরিলেখ গঠিত হয়। অপরদিকে মৃত্তিকা স্তর কেবলমাত্র একটি স্তরের গভীরতাকে নির্দেশ করছে। এইভাবে আরও অনেক পার্থক্য রয়েছে, তোমরা এই পার্থক্যগুলো খুঁজে নিয়ে খাতায় লিখে রাখতে পারো। এরপর আমরা জানব এই মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি কীভাবে গঠিত হয়েছে এবং তাদের কীভাবে নামকরণ করা হয়েছে। সয়েল প্রোফাইলের একদম উপরের স্তরটি হলো ও স্তর বা জৈব স্তর। যে সমস্ত অঞ্চলে অরণ্য ও তৃণভূমি দেখা যায় সেখানে উদ্ভিদের ঝরা পাতা, ডালপালা, গাছের শিকড়, মৃত প্রাণী ইত্যাদি মাটির উপরভাগেই পড়ে থাকে। এই সমস্ত জৈব পদার্থ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দ্বারা জৈবিক জারণ পদ্ধতিতে বিয়োজিত হয়। এভাবে বিয়োজিত হয়ে জৈব পদার্থগুলি হিউমাসে পরিণত হয়। এই জন্য এই স্তরটি হিউমাস সমৃদ্ধ স্তর। এই হিউমাস আরও বিয়োজিত হয়ে খনিজ কণায় পরিণত হয় ও উদ্ভিদ সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। যদি ও স্তরটি পুঙ্খানুপুঙ্খভাবে আরও শ্রেণীবিভক্ত করি তাহলে ওই জৈব ও স্তরটিকে আরও 3টি উপস্তরে ভাগ করতে পারি। এগুলি হলো O1, O2, O3। এই ও স্তরে উপবিভাগগুলি বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া থাকে, যেমন কোথাও ও স্তরটিকে OI, OE, OA, আবার কোথাও এটিকে AOO, AO এইভাবে শ্রেণীবিভক্ত করা হয়েছে। তাই এই ও স্তরটির বিভিন্ন উপবিভাগগুলির বৈশিষ্ট্যগুলি জানলে তোমরা উপস্তরগুলিকে চিহ্নিত করতে পারবে। O1 উপস্তরটি ও স্তরের সবচেয়ে উপরের স্তর। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হলো: 1. মৃত উদ্ভিদ, গাছের ঝরা পাতা, ডালপালা, মৃত কীটপতঙ্গ, প্রাণীর দেহাবশেষ ইত্যাদি নিয়ে গঠিত। 2. উদ্ভিদ ও প্রাণীজাত পদার্থের বিশেষ এই স্তরে পচন ধরে না, পদার্থগুলি মোটামুটি অপরিবর্তিত থাকে। 3. পদার্থগুলি কোথা থেকে এসছে আর অর্থাৎ এগুলির উৎস কোথায় তা সহজেই চেনা যায়।
O1 উপস্তরের নিচে রয়েছে O2 উপস্তর। এটি মধ্যবর্তী উপস্তর। এই স্তরে উদ্ভিদ ও জীবজাত পদার্থগুলি অর্ধবিয়োজিত অবস্থায় থাকে, ফলে আংশিক পচন ক্রিয়ায় এই সমস্ত পদার্থগুলিতে হিউমাস জাতীয় পদার্থে পরিণত হয়। O2 উপস্তরটির নিচে রয়েছে O3 উপস্তরটি। এই উপস্তরে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সমৃদ্ধ প্রায় সম্পূর্ণ বিয়োজিত স্তরটি অবস্থান করছে। জীবাণু দ্বারা এই স্তরে পচন ক্রিয়ার ফলে এখানে সম্পূর্ণরূপে স্তরটি হিউমাস সমৃদ্ধ হয়। উপরের দুটি উপস্তরের জীবজাত পদার্থের কোষে যে সমস্ত গঠন লক্ষ্য করা যাচ্ছিল তা এই উপস্তরে এসে প্রায় অদৃশ্য হয়ে যায়। মাটি আঁশবিহীন হওয়ায় বেশ মসৃণ হয়। এই হিউমাস আরও বিয়োজিত হয়ে গেলে খনিজে রূপান্তরিত হয় এবং উদ্ভিদ সহজে তা গ্রহণ করতে পারে। জৈব স্তরের ঠিক নিচেই রয়েছে এ স্তর। এই স্তরটি যথেষ্ট পরিমাণে হিউমাস দেখা যায়, ফলে অন্যান্য স্তরের অপেক্ষা এই স্তরটি মাটি কালো রঙের হয়ে থাকে। এই স্তরে জীবাণুকুলের দেহ থেকে নিঃসৃত অ্যাসিডের বিক্রিয়ায় হিউমাস খনিজে পরিণত হয়, ফলে এখানে হিউমিফিকেশন ও খনিজীকরণ এই দুটি প্রক্রিয়াই চলতে দেখা যায়। এই হিউমিফিকেশন ও খনিজীকরণ থেকে সৃষ্ট বিয়োজিত পদার্থগুলি সহজে জলের সাথে দ্রবীভূত হয়ে ধৌত প্রক্রিয়ায় এই স্তরের নিচের দিকে চলে যায়। মৃত্তিকার উপাদানগুলি দ্রবীভূত অবস্থায় ঊর্ধ্ব স্তর থেকে নিম্ন স্তরে চলে যাওয়ার এই প্রক্রিয়াটিকেই বলা হয় অ্যালুভিয়েশন প্রক্রিয়া। এই স্তরে এই অ্যালুভিয়েশন প্রক্রিয়াটি দেখা যায় বলে একে অ্যালুভিয়েশন স্তরও বলা হয়ে থাকে। অ্যালুভিয়েশন কথার অর্থ হলো ধৌতীকরণ, যা আগের ক্লাসে বলেছি। এই ধৌতীকরণ প্রক্রিয়া এই স্তর থেকে কাদাকণা, লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড মাটির আরও নিচের দিকে চলে যায়, ফলে এই স্তরের উপরের দিকে সূক্ষ্ম বালি পলি কণা আকারে কোয়ার্টজ কণা শুধুমাত্র পড়ে থাকে। এই স্তরটির গভীরতা বা নির্ভর করে জলবায়ুর ওপরে। শীতল ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে এর গভীরতা প্রায় 25 থেকে 40 সেন্টিমিটার হয়। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গভীরতা একটু বেশি হতে পারে। এই উপস্তরটি আবার রং, রাসায়নিক ধর্ম, গঠনের দিক থেকে সমপ্রকৃতির হয় না, তাই এটিকে কয়েকটি উপস্তরে ভাগ করা যেতে পারে, যেমন A1, A2, A3 এই তিনটি উপবিভাগে ভাগ করা যেতে পারে। তৃতীয় স্তরটি হল বি স্তর। ও এবং এ স্তরের নিচে এটি অবস্থিত। রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন এই স্তরের পদার্থগুলি জলের সাথে মিশে গিয়ে এই বি স্তরে এসে সঞ্চিত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইলুভিয়েশন প্রক্রিয়া। অর্থাৎ এই ইলুভিয়েশন প্রক্রিয়ায় উপরের স্তরের পদার্থগুলি আংশিক অথবা পুরোটাই স্থায়ীভাবে এই বি স্তরে এসে সঞ্চিত হতে থাকে, তাই এই বি স্তরকে ইলুভিয়েশন স্তর বলা হয়। এই ইলুভিয়েশন স্তরটি হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আরও বিভিন্ন পুষ্টিমৌলের ভাণ্ডার। এই বি স্তরটিকে আবার তার বৈশিষ্ট্য অনুযায়ী কতগুলো উপস্তরে বিভক্ত করা যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছ এই স্তরে এলুভিয়েশন প্রক্রিয়ায় খনিজ পদার্থগুলি নিচের স্তরে চলে যায় এবং বি স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়ায় এই খনিজ পদার্থগুলি এসে জমা হতে থাকে। সুতরাং এই এ ও বি স্তর দুটিকে একত্রে খনিজ মৃত্তিকা স্তর বা সোলাম বলা হয়। পরবর্তী স্তরটি হলো সি স্তর। এটি বি স্তরের নিচে অবস্থিত একটি খনিজ স্তর। এই স্তরে মূল ভূমিশিলা অনুপস্থিত। এ ও বি স্তরের বৈশিষ্ট্যগুলিও এই স্তরে লক্ষ্য করা যায় না, তাই সি স্তরটি মূলত ভূমিশিলার অসম্পূর্ণ আবহবিকারজাত শিলাচূর্ণ দ্বারা গঠিত। মাটির সবচেয়ে নিচের স্তর হলো আর স্তর বা আর হরাইজন। একে মাটির ভিত্তি স্তর রূপে বিবেচনা করা হয়। এই আর স্তরটি প্রকৃতপক্ষে অবিকৃত আদি ভূমিশিলাকে নির্দেশ করে। এই আদিশিলা কি? মৃত্তিকা বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। মৃত্তিকা দেহ বা সয়েল বডি গঠন করতে যে পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে লাগে তা হলো তার উৎসকে মূল উপাদান রূপে। নিরেট শিলা কিংবা বিয়োজিত শিলা সাধারণত মাটি গঠনের প্রধান উৎস হওয়ায় একে জনক বা আদিশিলা বলা হয়। আশা করি
এই সয়েল প্রোফাইল আলোচনা থেকে মাটির স্তরগুলি কীভাবে সৃষ্টি হয়েছে তার ধারণা হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার মাটি দেখতে পাই, যেমন ল্যাটেরাইট মাটি, লবণাক্ত মাটি ইত্যাদি। এই সমস্ত মাটিগুলি তৈরির পেছনে বিশেষ প্রক্রিয়াগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিশেষ প্রক্রিয়াগুলি হলো ল্যাটেরাইজেশন, পর্জলাইজেশন, স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকেলাইনাইজেশন, ফেরালাইটেজেশন, গ্লেইজেশন ইত্যাদি। প্রথম প্রক্রিয়াটি হলো ল্যাটেরাইজেশন। গ্রিক শব্দ লেটার অর্থাৎ ব্রিক মানে ইট, এর থেকেই এই ল্যাটেরাইজেশন নামকরণ করা হয়েছে। এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়া থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেই ল্যাটেরাইট মৃত্তিকার রং এই ইটের মতো লাল হওয়ায় এইরূপ নামকরণ। এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি ক্ষারকীয় পদার্থগুলি মাটির উপর থেকে ধুয়ে নিচে চলে যায় এবং তার ফলে মাটি আম্লিক হয়ে পড়ে। কিছু লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইডও পরের স্তরে সঞ্চিত হয়। যে সমস্ত অঞ্চলে তাপমাত্রা উচ্চ প্রকৃতির এবং বৃষ্টিপাত 200 থেকে প্রায় 250 সেন্টিমিটার, সেই সমস্ত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলেই এই প্রকার মৃত্তিকা গড়ে উঠতে দেখা যায়। অধিক বৃষ্টিপাতের কারণে ধৌত প্রক্রিয়ায় দ্রবীভূত পদার্থ সম্পূর্ণভাবে মাটির উপরের স্তর থেকে ধুয়ে নিচের স্তরে চলে যায়। মূল শিলা থেকে সিলিকা বেরিয়ে যায় ও সেস্কুই অক্সাইড রূপে লোহা ও অ্যালুমিনিয়ামের জারিত কণাগুলি মাটির উপরের স্তরে থেকে যায়। ইটের মতো শক্ত গাঢ় লাল বর্ণ ধারণ করে। এই সেস্কুই অক্সাইড পরবর্তীকালে জমাট বেঁধে ভূত্বকের উপরিভাগে এক কঠিন আস্তরণ গঠন করে। একে ইংরেজিতে ডিউরিকাস্ট বলা হয়। অনেক সময় এই ল্যাটেরাইট মৃত্তিকা লাল, হলুদ, কমলা রঙেরও হয়ে থাকে। বিশেষত রাসায়নিক বিক্রিয়ায় যেমন জলযোজন বা হাইড্রেশন প্রক্রিয়ার ফলে বিভিন্ন মাত্রার লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে এই রকম রঙের প্রকারভেদ দেখা যায়। ভৌম জলও ল্যাটেরাইজেশন পদ্ধতিতে সহায়তা করে থাকে। বর্ষাকালে ভৌম জলস্তর উত্থিত হলে জলে ওই দ্রবীভূত সেস্কুই অক্সাইড মৃত্তিকার ঊর্ধ্ব স্তর পর্যন্ত উঠে আসে। আবার শীতকালে জলস্তর নিচে নেমে গেলে জারণ পরিবেশে প্রত্যাবর্তন করে। তখন সেস্কুই অক্সাইড জারিত হয়ে স্থিতিশীলতা লাভ করে ও সঞ্চিত হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। বিশেষ প্রক্রিয়ার বাকি প্রক্রিয়াগুলি পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে।